हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे। हमारे रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे। 1976-77 সাল প্রফেসর বিবি লালের নেতৃত্বে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি টিম গিয়েছিল বাবরি মসজিদ খননের জন্য, ঠিক সেই সময় ভেতরে ঢোকার পর তারা বেশ কিছু পিলার পান যেগুলো কোনো হিন্দু মন্দিরকেই নির্দেশ করে। এছাড়াও তারা একটি ভিত খুঁজে পান এবং সেখানে গিয়ে বেশ কিছু টেরাকোটার মূর্তি পেয়েছিলেন তারা। এবং এ থেকে তারা দেখুন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা কাজ করেন তারা জানেন যে একটি মন্দির বা পুরনো যেসব স্থাপত্য রয়েছে তার পিলার বা সেসব দেখে তারা বুঝতে পারেন যে এগুলো কবে তৈরি হয়েছিল। তাদের বক্তব্য ছিল এগুলো 12th সেঞ্চুরি এডিতে তৈরি করা হয়েছিল এবং এটা থেকে পরিষ্কার হয়েছিলেন তারা এই মসজিদটি কোনো একটি মন্দিরের ভিতের ওপর তৈরি করা হয়েছে। এবং সেখানে একমাত্র মুসলিম আর্কিওলজিস্ট কে মোহাম্মদ তিনি তার বক্তব্যে বলেছিলেন যে এটি মুসলমানদের জন্য হতে পারে শুধুমাত্র একটা মসজিদ, কিন্তু হিন্দুদের জন্য এটা একটা তীর্থক্ষেত্র, এটা ছেড়ে দেওয়া উচিত হিন্দুদের। কেন বলেছিলেন আর্কিওলজিস্ট কে মোহাম্মদ এই কথা, আজকের ভিডিওর মধ্যে দিয়ে এটাই পরিষ্কার করব। অনেকেই মনে করেন যে এই রাম মন্দির বাবরি মসজিদ ইস্যু 90s শুরু হয়েছিল, মানে 1992 সালে যখন দাঙ্গা হয়েছিল। এর ইতিহাস বহু প্রাচীন। আজ যখন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কোনো রাজনৈতিক বিষয়, নাকি এটা ধর্মীয় বিষয়, নাকি এটা ভারতীয় সংস্কৃতি। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের পরিষ্কার করব যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক কেন গিয়েছিল 70s বাবরি মসজিদের খনন কার্য চালানোর জন্য। এই ইতিহাস 500 বছর পুরনো। চলুন আজকের এই ভিডিওতে ফিরে যাওয়া যাক একেবারে ইতিহাসে এবং ভারতের ইতিহাসের এমন একটা বিষয় যা আজ মানুষের আস্থার উপরে ফিরে এসেছে। কেন আজকে রাম মন্দির ভারতের জন্য এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, বিজেপি বা এর থেকে কেন মাইলেজ পেল, কংগ্রেস কেন পেল না, সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের জানাবো এই রাম মন্দির ইস্যু শুরু হয়েছিল বহু পুরনো সময় ধরেই। তো আজকে বিস্তারিতভাবে চলুন জানা যাক যে এর পেছনের ইতিহাসটা ঠিক কি রয়েছে। আপনারা জানেন যে 1992 সালের 6 ডিসেম্বর কর সেবকরা যখন বাবরি মসজিদ ধ্বংস করেন, এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হয়েছিল উত্তরপ্রদেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে সেই দাঙ্গার ছবি আমরা দেখতে পেয়েছি, উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতটা ঠিক কী ছিল, এই ঘটনার পর থেকে কি হলো? রাম মন্দির তৈরি হওয়ার আগে পর্যন্ত এই গোটা বিষয়টি একের পর এক মামলায় জড়িয়ে যায় এবং যখন সুপ্রিম কোর্টে বিষয়টি আসে, সুপ্রিম কোর্টের 4 বছর সময় লেগেছিল এই রায় দিতে। 2019 সালের 9 নভেম্বর বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় যে এখানে রাম মন্দির তৈরি হবে এবং যে বাবরি মসজিদ ছিল সেই ওয়াকফ বোর্ডকে সেখান থেকে আরও দূরে 5 একর জমি দেওয়া হয় মসজিদ তৈরি করার জন্য। কেন এই সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট, এর ইতিহাসই বা কি? চলুন একটু আগে ইতিহাসে ফিরে যাওয়া যাক। আপনাদের জানাই যে কোথা থেকে শুরু হলো এই বিতর্কের। অনেকেই দীর্ঘদিন পর্যন্ত মনে করতেন এবং ইতিহাসও এমনটা দাবি করে যে বাবরের সেনাপতি মীর বাকর 1529 সালে একটি হিন্দু মন্দির ভেঙে তৈরি করেন বাবরি মসজিদ। তবে বাবর কখনো অযোধ্যাতে এসেছিলেন কিনা ইতিহাসে এর কোনো প্রমাণ বা ইতিহাসে এর কোনো দলিল কিন্তু নেই। এবং এই বাবরি মসজিদ তৈরি হওয়ার পর থেকে বিতর্ক কিন্তু চলে এসছে টানা 500 বছর ধরে। কিন্তু বিতর্কের শুরু 1885 সালে, যখন হিন্দু সন্থের নেতা মহন্ত রঘুবীর দাস তিনি ফৈজাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এজলাসে একটি মামলা দায়ের করেন যে এই মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে হবে, যদিও তার দাবি খারিজ করে দেওয়া হয়েছিল। বহু প্রাচীন পর্যটকের লেখাতে পাওয়া যায় যে এই স্থানে মসজিদ থাকা সত্ত্বেও বহু হিন্দু তারা কিন্তু এখানে আসতেন, পূজার্চনা করতেন, এখানে গঙ্গায় তারা আরতি করতেন। এমন নজির কিন্তু ইতিহাসে রয়েছে, অর্থাৎ মসজিদ থাকা সত্ত্বেও এখানে কিন্তু হিন্দুদের উপাসনায় কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। এরপর একটি ঘটনা ঘটে যায় 1949 সালে, দেশ স্বাধীন হওয়ার পর এই মসজিদের ভেতর থেকে একটি রামলালার মূর্তি উদ্ধার হয় এবং এই মূর্তি আবিষ্কারের পরেই দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামতে শুরু করে। যদিও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল যে মধ্যরাতে এই মসজিদের মধ্যে ঢুকে রামলালার মূর্তি রেখে দেওয়া হয়েছে, যদিও প্রমাণের অভাবে ওই 2 ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছিল। সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হতে পারে এই ভয়ে কিন্তু এই রামলালার মূর্তি কোনোভাবেই মসজিদ থেকে বের করা সম্ভব হয়নি। 145 জারি করা হয়েছিল। কিন্তু একটা মজার বিষয় জানেন, 1945 থেকে 1992 বাবরি মসজিদ ধ্বংসের আগে পর্যন্ত
এই মসজিদে আর কখনো নামাজ পড়া হয়নি, কারণ এই মসজিদ বিতর্কের কারণে তালা বন্ধ হয়ে পড়েছিল। যদিও একসময় নেহরু এবং প্যাটেল চেয়েছিলেন যে এই মসজিদের তালা খুলে দেওয়া হোক, কিন্তু সেটা সম্ভব হয়নি। যেহেতু এটি উত্তরপ্রদেশ প্রশাসনের নির্দেশে তালাবন্দি ছিল, তাই ফৈজাবাদ ডিস্ট্রিক্ট সেশন জজের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় এই তালা খুলতে হবে। কোন অধিকারে এই মসজিদে তালা দেওয়া হয়েছে, আর এরপরই খোলা হয় সেই তালা। আর তালা খোলার পরে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। রাজীব গান্ধী সেই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বক্তব্য ছিল তিনি এই বিষয়ে কিচ্ছুই জানতেন না, এবং এই তালা খোলার পর সেখানে হিন্দুরা দাবি করে তাদেরও প্রবেশাধিকার দিতে হবে, সেখানে তাদেরও পূজার্চনার অধিকার দিতে হবে। এবং এখান থেকেই নতুন করে বিতর্ক বলতে পারেন, এখান থেকেই নতুন করে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এখানেই আবির্ভাব হয় বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির। এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কেন্দ্র করে একের পর এক মামলা রুজু করা হয়। মুসলমানরাও এই ঘটনার মধ্যে পড়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি তৈরি করেন। 1986 মানে 1986 সালে আরএসএস এবং বিজেপির উপর আস্থা রাখে বহু মানুষ, যারা রাম মন্দিরের দাবি করে আসছিলেন, এবং এতে বিজেপি একটা বিপুল পরিমাণে রাজনৈতিক ফায়দা পায়। তাদের এমপি সংখ্যা 1,86,000-তে পৌঁছে যায়। 1990 সাল 25শে সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে রথযাত্রার ডাক দেওয়া হয়, এবং নেতৃত্বে লালকৃষ্ণ আডবাণী। 1992 আপনাদের সকলের মনে থাকবে, এই রথযাত্রা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, এবং এই রথযাত্রার উদ্দেশ্য ছিল বাবরি মসজিদ সরিয়ে হিন্দুদের রাম মন্দির তৈরি করতে হবে। বিহারে যখন লালু প্রসাদ যাদব এই রথযাত্রাকে আটকে দেন, লালকৃষ্ণ আডবাণী তাকে যখন সেখান থেকে বিরত করা হয়, কর সেবকদের একটা গোটা টিম, একটা বিশাল ঢল, তারা পৌঁছে যায় অযোধ্যাতে, এবং তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা, রাম মন্দির তৈরির উদ্দেশ্যে ধ্বংস করা হয় বাবরি মসজিদ। এই ঘটনার পিছনে বলা হয় উত্তেজনা তৈরি হয়েছিল যখন কর সেবকরা তারা উত্তরপ্রদেশে প্রবেশ করে, তখন মুলায়ম সিং যাদবের প্রশাসন তাদের আটকায়, এখানে গুলি চালায়, এবং বহু কর সেবকের মৃত্যু পর্যন্ত হয়েছিল, এবং সেখান থেকেই পরিস্থিতি বিগ্রতে শুরু করে। ফাইনালি যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছিল, এবং এই দাঙ্গা ভারতের ইতিহাসে আজও কিন্তু দগদগে হয়ে রয়েছে। আপনাদের যেমনটা বলছিলাম যে বহু প্রাচীন পর্যটকের গ্রন্থ, সেখানে বহু নিদর্শন রয়েছে যে এটি একটি হিন্দু মন্দির হতে পারে। তার সম্ভাব্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। বহুদিন ধরে হিন্দুদের বিশ্বাস ছিল যে এটি রাম জন্মভূমি, এবং এখানে রামের জন্ম হয়েছে, সে কারণে বহু হিন্দু এখানে তীর্থ করতে আসতেন এবং এখানে পূজার্চনা পর্যন্ত করতেন। তা কিন্তু পর্যটক মানে যারা প্রাচীন সময় এখানে এসছেন তাদের লেখা থেকে পাওয়া যায়। এখানে মসজিদ থাকা সত্ত্বেও হিন্দুদের কোনো ধরনের পূজার্চনাতে কিন্তু বারণ ছিল না। এর পাশে রয়েছে সীতা রসোই এবং স্বর্গদ্বার। এগুলো থেকে অনেকে মনে করেছিলেন যে এখানেই ছিল রামের জন্মভূমি, অর্থাৎ একটি মসজিদ এরিয়াতে কিভাবে এই সীতা রসোই বা স্বর্গদ্বার থাকতে পারে। এখানে কোনো ধর্মীয় উৎসব হলে প্রচুর মানুষের জনসমাগম হতো। বলা হয় যে ব্রিটিশরা অযোধ্যার দখল নেওয়ার আগে থেকেই এখানে ভক্ত সমাগম হতো। এই ধরনের দলিল ঘেটে জানা যায় যে 1856 থেকে 1857 সাল এই সময় এই বাবরি মসজিদে নামাজ পড়া শুরু হয়েছিল। আর এই নামাজ পড়াকে কেন্দ্র করে সে সময় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং দাঙ্গা হয়েছিল বলেও জানা যায়, এবং সে কারণেই 1858-এ ব্রিটিশরা এখানে একটা বড় দেওয়াল তুলে দেয়। আপনারা যেমনটা শুনলেন যে 1949 থেকে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, এবং বাবরি মসজিদের ধ্বংস হওয়ার আগে 1976 এই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা সেখানে গিয়েছিল বাবরি মসজিদের এই বিতর্কিত স্থান খনন কার্য চালানোর জন্য। সেখানে প্রফেসর বিবি লাল তার নেতৃত্বে যখন এই খনন কার্য চালানো হয়, সেখানে কি পাওয়া গিয়েছিল? ভেতরে ঢোকার পর তারা একটি স্তম্ভ পান, একটি মন্দিরের স্তম্ভ সেখানে পান, দেওয়াল পান সেখানে, এবং সেই দেওয়াল থেকে বোঝা যায় যে এটি একটি মন্দির ছিল, এবং নিচে একটি ভিত পর্যন্ত তারা দেখতে পারেন, এবং সেই ভিত থেকে তারা বুঝতে পারেন যে এই মন্দিরের ভিতের উপরই এই মসজিদ তৈরি করা হয়েছে। এমনকি সেখান থেকে বেশ কিছু জিনিস পাওয়া যায়, তার মধ্যে ছিল টেরাকোটার বহু দেবদেবীর মূর্তি, এবং এই উদ্ধার কার্যকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় কিন্তু বিতর্ক। মুসলমানদের পক্ষ থেকে অনেকে মনে করেছিলেন যে এই বিতর্ক না বাড়িয়ে এই মসজিদ হিন্দুদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এমনটাই দাবি করেছে। কিন্তু এখানে বাদশাদে ইরফান হাবিব এবং জেএনইউর কিছু ছাত্রছাত্রী তারা এই ইস্যুটিকে সরব হয়ে আরও সামনে নিয়ে আসে, এবং এরই মাঝে গোটা বিষয়টির রাজনৈতিক রং নিতে শুরু করে, এবং বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ যখন এই গোটা বিষয়টির মধ্যে নেমে পড়ে এবং তাদের উপরে অনেকে আস্থা রাখতে শুরু করেন যে তারাই পারবেন রাম মন্দির ফিরিয়ে দিতে, এখানে কিন্তু একটা ক্ল্যাশেসের পরিস্থিতি তৈরি হয়। একের পর এক মামলা যেমন হয়, তেমন 1992-তে দাঙ্গা শুরু হয়ে যায়। এই ঘটনার পর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ফের একবার খনন কার্য চালু হয়, আর এই খনন কার্য চালু হলে 50টি আরও নতুন পিলারের খোঁজ পাওয়া যায়।
বহু মূর্তি সেখান থেকে উদ্ধার হয় এবং সেখানে পাওয়া যায় একটি শিলালিপি, এবং সেই শিলালিপিতে লেখা ছিল যে এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত হয়েছে, যিনি 10 মাথার ব্যক্তিকে হত্যা করেছেন, যিনি বালিকে হত্যা করেছেন, এবং এর থেকে অনেকে নিশ্চিত হয়ে যান এই বিষ্ণুর অবতার আর কেউ নন, তিনি ভগবান রামচন্দ্র। এমনকি এই খনন কার্য চালানোর সময় এই মসজিদের ভেতর থেকে গর্ভগৃহ পর্যন্ত পাওয়া যায় মকর প্রণালী, অর্থাৎ কুমিরের মাথার মতন দেখতে যে নালা, অর্থাৎ গর্ভগৃহ থেকে যে নালা গঙ্গায় গিয়ে মেশে। অনেকেই দাবি করেন এটি শুধুমাত্র হিন্দু মন্দিরেই পাওয়া যায়, কোনো মসজিদে পাওয়া যাওয়ার কথা নয়। এরপর বিষয়টি আসি সুপ্রিম কোর্ট যখন রায় দেয়। 4 বছর ধরে যে সময় লাগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়, সেখানে তারা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখেছিল। প্রথম একটা বিষয় অবশ্যই ছিল, সেটা ছিল হিন্দুদের বিশ্বাস, এবং সেই বিশ্বাস কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের বিশ্বাস। 500 বছরের ইতিহাস, যেখানে বলা হয় বাবরের সেনাপতি মীর বাঁকি 1529 খ্রিস্টাব্দে এখানে এই মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন। সেখানে বহু হিন্দুদের বিশ্বাস ছিল বহু যুগ ধরে। এই বিশ্বাসের বিষয়টিকে মাথায় রাখা হয়েছিল অবশ্যই। এখানে শুধুমাত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা যে একের পর এক নিদর্শন সামনে এনেছিল, এখানে এইটাকেই শুধুমাত্র কিন্তু হাতিয়ার করা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে হাতিয়ার করা হয়েছিল, তা হলো বহু পুরনো সময় ধরে লেখা বহু পর্যটক, তাদের বহু বই, সেই বইয়ে লেখা নানা কথা। 1045 পাতার এই রায়ে বলা হয় খ্রিস্টপূর্ব 2য় শতকেও অযোধ্যার ওই এলাকায় বহু সাম্রাজ্য ছিল। হিন্দু মন্দিরের ভিতের উপর তৈরি হয়েছিল মসজিদ। 8ম থেকে 10ম শতাব্দীর এই সময়কালে হিন্দুরা এখানে পুজো করতেন, এবং এই রায়ে পরিষ্কারভাবে নিন্দা করা হয় 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ কর সেবকরা ধ্বংস করেছিল তার, এবং এই মসজিদের জন্য 5 একর জমি দিতে হবে এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ছিল রাম মন্দিরের ইতিহাস। কিন্তু প্রথমে প্রশ্ন তুলেছিলাম, এই গোটা বিষয়টি কি রাজনৈতিক, নাকি ধর্মীয়, নাকি আস্থার, নাকি এটি ভারতীয় সংস্কৃতির? দেখুন, আজকে আপনি বলতেই পারেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক ফায়দা পেয়েছে, কিন্তু এটাও তো সত্যি 1949 থেকে প্রায় 30-40 বছর এই মন্দিরটি শুধুমাত্র তালাবন্ধ হয়ে পড়েছিল। কারণ কোথাও সম্প্রদায়ের মধ্যে বিবাদ না তৈরি হয়, সে কারণে শুধু বিষয়টিকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক ফায়দা নেওয়ার জায়গাটা এখান থেকেই হয়তো প্রস্তুত হয়েছিল। কিন্তু আজকে এই বিষয়টি কি শুধুমাত্র রাজনৈতিক? 1976 এবং 77-এ যেমনটা আপনাদের বলছিলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে দল সেখানে গিয়েছিল, তার মধ্যে অন্যতম মুসলিম আর্কিওলজিস্ট কে মোহাম্মদ, তার এই বক্তব্যটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। মাথায় রাখবেন, তিনি একজন মুসলিম। তিনি বলেছিলেন এই মসজিদ হিন্দুদের দিয়ে দেওয়া উচিত, এখানে তাদের মন্দির নির্মাণ করা উচিত, কারণ মুসলমানদের জন্য হতে পারে এটি শুধুমাত্র একটা মসজিদ, কিন্তু হিন্দুদের জন্য এটা তীর্থক্ষেত্র, কারণ এটা রাম জন্মভূমি। তার কথা মতো মুসলিমদের জন্য মক্কা যেমন গুরুত্বপূর্ণ, হিন্দুদের জন্য এই অযোধ্যা ততটাই গুরুত্বপূর্ণ। আজকে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র অযোধ্যা নয়, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, শুধুমাত্র ভারত নয়, গোটা পৃথিবী থেকে যেখানে হিন্দুরা রয়েছেন, যেখানে ভারতবাসীরা রয়েছেন, তারা কিন্তু একত্রিত হয়েছেন শুধুমাত্র আজকে নিজেদের সংস্কৃতির কথা মাথায় রেখে। রাম আজকে মানুষের কাছে একটা আবেগ মাত্র। 500 বছরের ইতিহাস যেখানে লুকিয়ে রয়েছে, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন, যেখানে এতগুলো বছর পর ন্যায় পেল একটা ইতিহাস। আপনি বিরোধিতা করে বলতেই পারেন যে বিজেপি ভোটের আগে এটা মাইলেজ নেওয়ার চেষ্টা করছে। দেখুন, মাইলেজ নেওয়ার চেষ্টা যে কোনো রাজনৈতিক দলই করে, তো অনেকেই মনে করেন বিজেপি যদি পেছনে না থাকতো তাহলে হয়তো এই রাম মন্দিরের যে স্বপ্ন সেটা অধরাই হয়ে থাকতো, কারণ ইতিহাস তার জাস্টিস পেত না। এই রাম মন্দিরের উদ্বোধনে শুধুমাত্র হিন্দুদের নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষজন, তাদের মধ্যে মুসলমানরাও রয়েছেন, তাদের কাছেও কিন্তু নিমন্ত্রণপত্র গিয়েছে। অর্থাৎ এই রাম মন্দির শুধুমাত্র একটা কোনো সম্প্রদায়ের ভিত্তি হতে পারে না। এই রাম মন্দির ভারতের একটা সংস্কৃতি। আজকে রাম এখানে জন্মগ্রহণ করেছিলেন কিনা এই নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার যে এখানে অতীতে একটি মন্দির ছিল, এবং সেই মন্দির আজকে 500 বছর পর নতুন করে অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, তাও সুপ্রিম কোর্টের রায়। এটা গোটা দেশের কাছে এই বার্তা অবশ্যই যেতে পারে যে এই ভারত অন্য ভারত, এই ভারত নিজের সংস্কৃতিকে সামনে রেখে এগিয়ে চলছে। এখানে অনেকে প্রশ্ন উঠাতে পারেন যে ভারতের মতন একটা গরিব দেশে এত কোটি টাকা ক্ষয় করে একটা মন্দির নির্মাণের কি প্রয়োজন? এখানে আরও অনেক কিছু দরকার, এখানে হাসপাতাল দরকার, এখানে স্কুল দরকার, এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার দরকার। দেখুন, আমার একটাই বক্তব্য, ডেফিনেটলি ইন্ডিয়াতে এগুলো দরকার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এটা বন্ধ করে ওটা করতে হবে। আজকে রাম মন্দিরকে আপনি সাপোর্ট করুন আর না করুন, কিন্তু এটা পরিষ্কার 500 বছরের ইতিহাস পেরিয়ে আজকে মানুষ যে জয় জয়কার দিচ্ছেন, সেটা শুধুমাত্র ধর্মীয় নয়, সেটা ভারতীয় আবেগ এবং ভারতীয়
পরম্পরার, ভারতীয় ঐতিহ্যের। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটুকু বলবো, যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। আপনাকে সাবস্ক্রাইব করতে মাত্র 2 সেকেন্ড লাগবে, আমার অনেক উপকার হয় এতে। ভালো থাকবেন। আগামী দিনে এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমাদের এখানে শেষ করছি। জয় হিন্দ।